হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা রেলের প্রিভিয়াস ইয়ারে আসা নিউমেরিক্যাল সায়েন্সের সেট 8। তো আজকের সেটের প্রথম কোশ্চেন, সিও এর আণবিক ভর হলো। সিও অর্থাৎ কার্বন মনোক্সাইডের আণবিক ভর কত? সিও সিওর মধ্যে দেখো, কার্বন মনোক্সাইডের মধ্যে দেখো একটা কার্বনের পরমাণু আছে এবং একটা অক্সিজেনের পরমাণু আছে। তো একটা কার্বনের পরমাণু একটা অক্সিজেনের পরমাণু মিলে কার্বন মনোক্সাইড গঠিত। তাহলে একটা কার্বন পরমাণুর যেটা ভর এবং একটা অক্সিজেন পরমাণুর যা ভর, সেই দুটোকে মিলিতভাবেই কার্বন মনোক্সাইডের ভর বেরোবে। তো এখানে কার্বন মনোক্সাইডের কার্বনের ক্ষেত্রে কার্বনের যে পারমাণবিক ক্রমাঙ্ক সেটা 6 এবং কার্বনের যে ভর সেটা 12। অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 8 এবং ভর 16। তো একটা অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে যে ভর সেটা হচ্ছে, একটা অক্সিজেন পরমাণুর ভর 16 এবং একটা কার্বন পরমাণুর ভর যেটা সেটা হলো 12। তাহলে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে একটা কার্বন পরমাণুর ভর কত আসছে? 12 এবং একটা অক্সিজেন পরমাণুর ভর আসছে 16। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কার্বন মনোক্সাইডের ভর বেরিয়ে আসবে। তাহলে এখান থেকে 12 আর 16 28। এটাই হচ্ছে কার্বন মনোক্সাইড অর্থাৎ সিও এর আণবিক ভর। তো পরের কোশ্চেন দেখা যাক। তো পরের কোশ্চেন বলছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের একটি অণুতে কতগুলি পরমাণু আছে? তো অ্যামোনিয়াম ক্লোরাইডের অণুতে কতগুলো পরমাণু আছে এটা যদি দেখতে হয় তাহলে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডের রাসায়নিক সংকেতটা আমাদের দেখতে হবে। তো অ্যামোনিয়াম ক্লোরাইডের যে রাসায়নিক সংকেত সেটা হচ্ছে NH4Cl। এখানে নাইট্রোজেন, হাইড্রোজেন এবং ক্লোরিন এই তিনটে মৌলের পরমাণু দ্বারা গঠিত হয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এখানে দেখো নাইট্রোজেনের কটা মৌল আছে? নাইট্রোজেন মৌলের একটা পরমাণু আছে এবং অক্সিজেন হাইড্রোজেন মৌলের 4টে পরমাণু আছে এবং ক্লোরিনের একটা পরমাণু দিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড গঠিত হয়েছে NH4Cl। তাহলে এখানে নাইট্রোজেনের একটা পরমাণু, হাইড্রোজেনের 4টে পরমাণু এবং ক্লোরিনের একটা পরমাণু। তাহলে টোটাল কতগুলো হচ্ছে? 1 + 4 + 1, তাহলে টোটালে হচ্ছে 6টা। তাহলে 6টা পরমাণু দ্বারা অ্যামোনিয়াম ক্লোরাইড গঠিত হচ্ছে। তো পরের কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেন বলছে, দুটি বিন্দুর প্রান্ত জুড়ে বিভব প্রভেদ হলো 20 ভোল্ট। এক প্রান্ত থেকে অপর প্রান্ত অবধি কার্য হলো 60 জুল। এই দুই বিন্দুর মধ্যে বাহমান তড়িৎ আধানটি হলো। মানে বলেছে কোনো একটা তারের মধ্যে দিয়ে কিছু পরিমাণ তড়িৎ আধান পাঠাতে হচ্ছে, সেই তার জন্য সে 60 জুল কার্য করছে। তাহলে সেই আধানটার পরিমাণ কত সেটা বের করতে হবে। তাহলে দেখো, মনে করো এখানে একটা তার আছে, এই তারের যদি দুই প্রান্তের বিভব প্রভেদ ভি হয় এবং এই তারের মধ্যে দিয়ে যদি কিউ পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এই তারটির দ্বারা যে কৃতকার্য করে, যে কার্য করে সেটা ডাব্লু। যদি ধরে নিই আমরা ভি পরিমাণ ভোল্টেজ ভি বিভব প্রভেদযুক্ত একটা তারের মধ্যে দিয়ে যদি আমরা কিউ পরিমাণ তড়িতাদান প্রবাহিত করি, তাহলে তার মধ্যে যে কার্য হচ্ছে সেটা যদি ডাব্লু হয়, তাহলে এখান থেকে যে ইকুয়েশনটা আসে সেটা হলো ডাব্লু ইজিক্যাল টু, অর্থাৎ কার্য ইজিক্যাল টু যে তড়িতাদানের পরিমাণ সেটা কিউ ইন্টু যে বিভব প্রভেদ ভি। তাহলে ডাব্লু ইজিক্যাল টু আমরা পাচ্ছি কিউ ইন্টু ভি, তড়িতাদান ইন্টু বিভব প্রভেদ। তাহলে এখানে কি বলে, 20 ভোল্ট বিভব প্রভেদযুক্ত তড়িতাদানের মধ্যে দিয়ে। তাহলে মনে করো এরকম একটা তার আছে, এই তারের দুই প্রান্তের বিভব প্রভেদ দিয়ে দিয়েছে 20 ভোল্ট। 20 ভোল্ট দুই প্রান্তের বিভব প্রভেদ দিয়ে দিয়েছে এবং তার মধ্যে দিয়ে কিছু পরিমাণ তড়িতাদান পাঠাতে হচ্ছে এবং তার ফলে যে কার্য হচ্ছে সেটা 60 জুল। এই 60 জুল তার কার্য হচ্ছে, যেটা ডাব্লু। তাহলে সে কিউ এর পরিমাণটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেছি কিউ ইজিক্যাল টু, তাহলে এখান থেকে বের করতে পারি, দেখো কিউ ইজিক্যাল টু ডাব্লু বাই ভি, সুতরাং কার্য বাই বিভব প্রভেদ। তাহলে এখান থেকে আমরা কিউ বের করছি, দেখো ডাব্লু ইজিক্যাল টু আমরা 60 জুল
এবং ভি ইজিক্যাল টু আমরা জানি 20 ভোল্ট। তাহলে এখান থেকে আসছে দেখো 3 জুল পার ভোল্ট, এবং এই জুলকেই আমরা কুলম ইন্টু ভোল্ট বলি। তাহলে এখান থেকে কুলম, এই ভোল্ট ভোল্ট কেটে গিয়ে 3 কুলম আসছে। তো এটাই ছিল অঙ্কটা। তো পরের কোশ্চেন দেখা যাক। তো পরের কোশ্চেন বলছে দেখো 20 ভোল্ট বিভব পার্থক্য থাকা দুটি বিন্দুর মধ্যে দিয়ে 4 কুলমের চার্জ স্থানান্তরিত করতে কতটা ক্রিয়া করতে হয়। একেবারে সেম অঙ্ক। একটা তার আছে, এই তারের মধ্যে দিয়ে 4 কুলমের চার্জ পাঠাতে হচ্ছে। 4 কুলম চার্জ সে পাঠাচ্ছে, 4 কুলম চার্জ এখানে পাঠাচ্ছে, এবং এখানে যে বিভব পার্থক্য সেটা আমাদের দিয়ে দিয়েছে 10 ভোল্ট। 10 ভোল্ট বিভব পার্থক্য দিয়ে দিয়েছে। তাহলে 4 কুলম যাচ্ছে, এবং তাহলে ডাব্লু আমাদের কতটা কার্য করছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ডাব্লু ইজিক্যাল টু দেখলাম কিউ তড়িতাদান ইন্টু বিভব প্রভেদ ভি। তাহলে এখানে আমাদের কিউও দিয়ে দিয়েছে, ভিও দিয়ে দিয়েছে। তাহলে ডাইরেক্ট যদি মানটা বসিয়ে দিই, তাহলে দেখো 4 ইন্টু 10, এখানে কুলম ইন্টু ভি ভোল্ট। তাহলে এখান থেকে আসছে দেখো 40, এবং জুল ইকাল টু তোমাদের দেখালাম কুলম ইন্টু ভোল্ট, তাহলে ইকাল টু 40 জুল। তাহলে এটা আসছে 40 জুল। পরের কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেন বলছে দেখো যদি দুটি পয়েন্টের মধ্যে 3 কুলম এর একটি চার্জ সরাতে সম্পন্ন করা কার্যের পরিমাণ যদি 72 জুল হয়, দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কি। তো সেম অঙ্ক একেবারেই। দুটো তার দিয়ে দিয়েছে, তারের মধ্যে যে দুই প্রান্তের বিভব প্রভেদ সেটা আমাদের বের করতে বলেছে। এই যে বিভব প্রভেদ ভি, এটা আমাদের বের করতে হবে যখন এর মধ্যে দিয়ে 3 কুলম চার্জ যাচ্ছে, 3 কুলমের একটা চার্জ প্রবাহিত হচ্ছে, এবং সেখান থেকে 72 জুল কার্য করছে। 72 জুল যদি কার্য করে 3 কুলম চার্জ পাঠিয়ে, তাহলে সে বিভব পার্থক্য কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখলাম ডাব্লু ইজিক্যাল টু কিউ ইন্টু ভি। তাহলে আমাদের বিভব পার্থক্য ভি বের করতে হবে। তাহলে ভি ইজিক্যাল টু ডাব্লু বাই কিউ। তাহলে ডাব্লুর মান আমরা পেলাম 72, তাহলে ভি ইজিক্যাল টু ডাব্লু এর মান 72 জুল, এবং যেটা কিউ এর মান সেটা আমরা পেয়েছি 3 কুলম। তাহলে 3 দিয়ে যদি 72কে কাটি, দেখো 3 দুগুণে 6 এবং 3 4 12, তার মানে 24, এবং জুল মানে আমরা কি দেখলাম আগে, কুলম ইন্টু ভোল্ট। তাহলে কুলম ইন্টু যদি ভোল্ট হয় জুল মানে, তাহলে জুল ইজিক্যাল টু কুলম ইন্টু ভোল্ট। তাহলে এই যে কুলম ইন্টু ভোল্ট থেকে কুলম কেটে গেলে তাহলে ভোল্ট থাকে, তাহলে 24 ভোল্ট। এটা এসছে তার বিভব পার্থক্য। যদি এটা 24 ভোল্টের বিভব পার্থক্য হয়, তবেই 3 কুলম চার্জ পাঠালে 72 জুল সে কাজ করতে পারবে। তো পরের কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেন বলছে দেখো একটি 10 কেজি ভরযুক্ত বস্তুর দ্বারা ধারণ করা শক্তি নির্ণয় করুন যখন সেটি মাটি থেকে 7 মিটার উচ্চতায় অবস্থিত হয়। তাহলে এখানে বলে দিয়েছে দেখো কোনো একটা বস্তু মাটি থেকে 7 মিটার উচ্চতায় অবস্থিত। এটার উচ্চতা যদি আমরা 7 মিটার ধরি, এবং এর ওজন যদি 11 কেজি হয়, তাহলে এর মধ্যে যে এনার্জিটা আছে, যে শক্তিটা আছে, সেই এনার্জিটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি কি, কোনো বস্তু উচ্চতার জন্য যে শক্তি অর্জন করে সেটাকে আমরা স্থিতিশক্তি বলি। স্থিতিশক্তি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি। অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি মানে, পোটেনশিয়াল এনার্জি যে ইকুয়েশন সেটা হচ্ছে এম জি এইচ, এবং এম যেখানে বস্তুর ভর, জি যেখানে পৃথিবীর অভিকর্ষ স্তরণ, এবং এইচ যেখানে পৃথিবীর থেকে মানে পৃথিবী পৃষ্ঠ থেকে বস্তু যেতটা উচ্চতা আছে সেটা হলো এইচ। তাহলে এখানে দেখো আমাদের সবই দিয়ে দিয়েছে, যে এম যেখানে ভর 11 কেজি দিয়ে দিয়েছে, বস্তুর যে অভিকর্ষ স্তরণ জি এখানে 9.8 দিয়ে দিয়েছে, এবং উচ্চতা 7 মিটার দিয়ে দিয়েছে। তাহলে আমরা সোজা যদি মানটা বসিয়ে দিই, তাহলে দেখো 11 কেজি ইন্টু বস্তু যে পৃথিবীর মানে গ্র্যাভিটি সেটা দিয়ে দিয়েছে 9.8 জি, এবং উচ্চতা দিয়ে দিয়েছে 7 মিটার। তাহলে এখান থেকে আসছে দেখো 77 ইন্টু 9.8,
তো 77কে যদি আমরা 9.8 দিয়ে গুণ করি তাহলে দেখো 77 ইন্টু 9.8, দেখো 7 56 6, হাতে থাকে আমাদের 5, 7 56 5 61 1, 61 বসে গেল। এবার 7 নং 63 3, 7 নং 63 3, হাতে থাকে আমাদের 6, 7 নং 63 আর 6 হয়ে যাচ্ছে আমাদের 69, তাহলে 69, তাহলে 69 এখান থেকে আমরা দেখো 6 3 আর 1 4, এদিকে 6 আর 9 15 5, হাতে থেকে আমাদের 1 এবং 6 আর 1 7, তাহলে 754.6, এটা পয়েন্ট থাকার জন্য এখানে 0.6, তাহলে এখানে আমাদের আসছে 754.6 এতটা জুলস তার মধ্যে এনার্জি শক্তি হচ্ছে। তাহলে এখানে উত্তর হচ্ছে 754.6 জুল। দেখো এখানে ডাইরেক্ট লাস্ট ইউনিট ডিজিট দেখেও করা যেত, 7 56 6 এবং একটা 0.6 একটা অপশানে আসে, তাহলে আমাদের পরের আর ইকুয়েশনটা করার কোনো দরকার ছিল না, ক্যালকুলেশনটা। তো পরের কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেন বলছে দেখো, একটি বস্তুর ওজন 20 জুল 20 নিউটন হলে সেটির ভর কত হবে, যেখানে জি দিয়ে দিয়েছে আমাদের 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বস্তুর ওজন মানে কি, কোনো একটা বস্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে, মনে করো একটা পৃথিবী আছে, পৃথিবী তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটাকেই আমরা বস্তুর ওজন বলি। কোনো একটা বস্তুর ভর, এটাকে ভর যদি এম হয়, তাহলে পৃথিবী তার নিজস্ব গ্র্যাভিটি বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এই গ্র্যাভিটি বলটা আমরা জানি জি, এবং এই জি তাহলে বস্তুর যে ওজন হয়, তাহলে এই এমজিকেই বস্তু ওজন বলে। এই এমজি বল দ্বারা পৃথিবী তার কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাহলে বস্তুর ওজন হচ্ছে এমজি। তাহলে এখানে আমাদের এমজি দিয়ে দিয়েছে, দেখো এমজি দিয়ে দিয়েছে আমাদের 200 নিউটন। তাহলে আমাদের জি দিয়ে দিয়েছে দেখো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এম এর মান কত বেরোচ্ছে, এম ইজ ইকুয়াল টু আমাদের আসছে 200 নিউটন বাই 10। তাহলে এখান থেকে আসছে কত, 200 বাই 20 মানে 20 নিউটন পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার নিউটন মানে আমরা কি জানি, নিউটন মানে জানি আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই নিউটন মানে আমরা জানি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার নিউটনের মান, এবং তারকে যদি আমরা ভাগ করি মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে, তাহলে দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং মিটার পার সেকেন্ড স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে দেখো থাকছে 20 কেজি। তাহলে বস্তুর ওজন হচ্ছে 20 কেজি। তো পরের কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেন বলছে 800 কেজি ভরের একটি গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করতে কৃতকার্যের পরিমাণ হলো। তো এখানে মনে করো একটা গাড়ি আছে, এই গাড়িটা বেগকে বৃদ্ধি করা হচ্ছে, এবং সেম এই গাড়িটা এখান থেকে, এই গাড়িটা বেগ আছে প্রথমে 5 মিটার পার সেকেন্ড, এবং এটা থেকে আসছে 10 মিটার পার সেকেন্ডে এটা আসছে, এবং এর ওজন দিয়ে দিয়েছে 800 কেজি। এই 800 কেজি ভরের গাড়িটার বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড করতে তার কার্যের পরিমাণ কত হবে। সেই কার্যের পরিমাণের জন্য কি, দেখো 5 মিটার পার সেকেন্ড থেকে তার 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করার জন্য তাদের মধ্যে শক্তির পরিবর্তন ঘটছে। এই শক্তির পরিবর্তনটা এখানে যদি এনার্জি 1 হয় এবং এই ইউ 2 হয়, এই তাদের মধ্যে যে শক্তির পরিবর্তন ঘটছে E2 মাইনাস E1, এটাকেই বলা হচ্ছে, এটাকেই আমাদের এখানে বের করতে হবে। এটার পরিমাণটাই হলো কার্যের পরিমাণ। তাহলে এই ভরের জন্য মানে বেগের জন্য বস্তু যে শক্তি অর্জন করে সেটাকে আমরা জানি গতিশক্তি বলি। তাহলে এই E2 মাইনাস E1টাই আমাদের উত্তর হবে। তাহলে E2 মাইনাস E1টা দেখা যাক। তাহলে দেখো E2 মাইনাস E1, E2 মাইনাস E1, তাহলে এখান থেকে আসে দেখো মানে গতির জন্য যে শক্তি অর্জন করে সেটাকে আমরা বলি
গতিশক্তি, মানে যেই শক্তিটা হচ্ছে তাহলে সেটাকে আমরা গতিশক্তি বলি। তাহলে ই এর মান এখানে আসছে দেখো হাফ এম ভি এর স্কোয়ার, যেটা হলো দ্বিতীয় মানে ভি2 এর জন্য যেটা আসছে 10 মিটার/সেকেন্ড বেগের জন্য, এবং ই1 মানে যে প্রাথমিক যে বেগ ছিল তার প্রাথমিক গতিশক্তি ছিল ভি1 এর স্কোয়ার। তাহলে টোটাল তার মধ্যে যে বেগ পরিবর্তন গতিশক্তি পরিবর্তন ঘটছে দেখো হাফ এম ভি2 এর স্কোয়ার মাইনাস ভি1 এর স্কোয়ার। তাহলে এখানে আমাদের এটা আসছে তার শক্তির পরিবর্তন, মানে ডেল এনার্জি এটাকে আমরা বলতে পারি। এই যে ডেল এটাই, এই যে শক্তির পরিবর্তন এটাই হলো কার্যের পরিমাণ। তাহলে এটাকে আমরা যদি মান বসিয়ে দিই তাহলে দেখো, তাহলে আমাদের আসছে হাফ এম ভি2 স্কোয়ার মাইনাস ভি1 স্কোয়ার। তাহলে এখানে যে এনার্জি মানে এনার্জির পরিবর্তন করছে আমাদের ডেল ই ইজ ইকুয়াল টু হাফ এম যে ভি2 আসছে যে পরবর্তী বেগ মাইনাস ভি1 এর স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি মান বসাই, এম হচ্ছে ভর আমাদের 400 কেজি দিয়ে দিয়েছে, তাহলে হাফ ইন্টু 800, এবং ভি আমাদের দিয়ে দিয়েছে দেখো ভি2 আমাদের দিয়েছে 10, তাহলে 10 এর স্কোয়ার মাইনাস ভি1 দিয়েছে আমাদের দেখো 5, তাহলে 5 এর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমাদের আসছে কি 2 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে এখান থেকে আমাদের আসছে 400। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 400 ইন্টু যেটা আমাদের আসছে দেখো 100 মাইনাস 25, 100 মাইনাস 25 মানে 75। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 400 ইন্টু 75। আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে আসে দেখো 4-এর দূরে 0 বসে গেল আগেই, এবং 4-5 20 শূন্য, হাতে থেকে আমাদের 2, 4-7 28 আর 2 30। তাহলে এই যে 30,000 জুল এটা এসছে এনার্জির একক জুল। তাহলে টোটাল সে 30,000 জুল এখানে তার কার্য করতে হচ্ছে বেগকে 5 থেকে 10-এ নিতে। তাহলে এই 30,000 জুলকে যদি আমরা আরও ছোটো করতে যাই তাহলে দেখো 30,000-এর মধ্যে কতটা হাজার আছে, মানে 30,000 মানে 1 কিলো, এবং এখানে আমাদের কিলো জুলে আনতে হবে। তাহলে 1 কিলো জুল মানে আমরা জানি 1 কিলো জুল মানে 1000 জুল। তাহলে আমাদের কি 30,000 জুল মানে কত হবে, তাহলে 30,000 জুল, 30,000 জুল মানে আমাদের তাহলে কত হবে, 1000 জুলে 1 কিলো জুল হয়, তাহলে 30,000 জুলে 30 কিলো জুল হবে, 30 কিলো জুল। তো এটাই হচ্ছে উত্তর, 30 কিলো জুল। তো পরের কোশ্চেন দেখা যাক। তো পরের কোশ্চেন বলছে দেখো, একটি বস্তু 4 সেকেন্ডে 10 মিটার অতিক্রম করে এবং তারপরে আরও 14 মিটার সে 2 সেকেন্ডে অতিক্রম করে, বস্তুটির গড় দ্রুতি কত? তো এখানে মনে করো প্রথমে একটা বস্তু আছে, প্রথম 4 সেকেন্ডে সে 10 মিটার দূরত্ব সে 4 সেকেন্ডে গেল, এবং তারপরে গেছে আরও 14 মিটার সে 2 সেকেন্ডে, পরে আরও 14 মিটার সে গেছে। তাহলে তার গড় দ্রুতি কত? তো দ্রুতি মানে আমরা কি টোটাল অতিক্রান্ত দূরত্ব বাই টোটাল যে টাইমটা লাগছে সেটা, তো টোটাল দূরত্ব বাই টোটাল টাইম দ্রুতি। তাহলে টোটাল দূরত্ব কত হচ্ছে, টোটাল দূরত্ব 10 গেছে এবং সে 14 গেছে, বাই টোটাল টাইম 4 সেকেন্ড এবং নিয়েছে 2 সেকেন্ড, তাহলে টোটাল 6 সেকেন্ড লাগছে। এবং এদিকে আসছে দেখো 10 আর 14 24 বাই 6, তাহলে দেখো 6 দিয়ে যদি কেটে দিই 3 4 6 24, তাহলে এদিকে আসে 4, তাহলে এই যে বেগ 4 মিটার পার সেকেন্ড, দূরত্ব মিটার এবং টাইম নিচ্ছে সেকেন্ড। এই যে দূরত্ব যে ডিস্ট্যান্স নিচ্ছে এটা হলো একক ইউনিট মিটার, এবং যে টাইম নিচ্ছে সেটা সেকেন্ড, এই জন্য মিটার পার সেকেন্ড হলো 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। তো পরের কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেন বলছে দেখো, একটি 80 কেজি ভরের বস্তু 60 মিটার পার সেকেন্ড বেগে চলছে, বস্তুটির গড় বেগ কত? তো ভরবেগ মানে আমরা জানি দেখো এম ভি, ভর ইন্টু বেগকেই ভরবেগ বলি। তাহলে বস্তুর ভর এখানে আমাদের দিয়ে দিয়েছে 80 কেজি এবং বেগ দিয়ে দিয়েছে 60 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি ডাইরেক্ট গুণ করে দিই দেখো 80 কেজি ইন্টু 60, এটাকে আমরা কেজি এবং বেগের জন্য মিটার
পার সেকেন্ড। তাহলে এখান থেকে আসছে দেখো 648 এবং দুটো শূন্য, এখানে আসে ইউনিট হিসাবে কেজি এবং বেগের জন্য মিটার পার সেকেন্ড। তাহলে 848 কেজি মিটার পার সেকেন্ড। এখানে দেখো 48 সবগুলোই আছে। তাহলে দেখো এখানে আমাদের ভরবেগের যে ইউনিট সেটা আমাদেরকে জানলেই ডাইরেক্ট ইকুয়েশন মানে ক্যালকুলেশন ছাড়াই অঙ্কটা করতে পারতাম। তো এখানে 48 কেজি মিটার পার সেকেন্ড। তো এই ফিজিক্সের অঙ্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট ছাড়া ফিজিক্সের অঙ্ক করা একেবারেই অসম্ভব। তো ইউনিট সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এটাই ছিল আজকে লাস্ট কোশ্চেন।